যাচ্ছি বাংলাদেশের একজন কৃতি সন্তান, বাংলাদেশের ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী পর্যায়ে যিনি আমাদের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ব্যাপারে নিরলস কাজ করে গেছেন গত 20 বছর ধরে। একধারে ছাত্রনেতা, একসময়ের শিক্ষামন্ত্রী, একসময়ের অরাজনৈতিক ছাত্র ব্রিগেড গঠন এবং হোসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টির একজন বিশিষ্ট নেতা, চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান এবং আমাদের এই লস অ্যাঞ্জেলসের বাসীর একজন প্রিয় মুখ জনাব জিয়াউদ্দিন বাবলু আজ আমাদের মাঝে উপস্থিত। আমরা বাবলু ভাইয়ের মুখে বাংলাদেশের উন্নয়ন তথা বর্তমান গভর্নমেন্টের আলোচনা সমালোচনা উন্নয়নের কথাবার্তা আমরা শুনবো। সেই লক্ষ্যে আজকে আমরা ওনাকে এখানে সম্বর্ধনা দিতে যাচ্ছি এবং ওনার কাছে আমরা কিছু প্রশ্ন রাখবো। প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা ওনার কাছে প্রশ্ন রাখবেন, উনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। সেটাই আমরা এই লস অ্যাঞ্জেলেস বাসীর কাছে আমরা তুলে ধরবো। নন রেসিডেন্টস বাংলাদেশিরা তারা অনেক আগ্রহ নিয়ে তাদের তখন অ্যাপ্লাই করেছিল। এক একটা অ্যাপ্লিকেশনের পিছনে তারা যথেষ্ট খরচ করেছিল, এখান থেকে রেমিটেন্স পাঠানো থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফি, ফটো, নোটারি পাবলিক থেকে শুরু করে, কিন্তু তাদেরকে সমস্ত ব্যাপারটা হতাশ করেছে বিগত সরকার যখন কেয়ারটেকার গভর্নমেন্ট যখন চলে যাওয়ার পরে নতুন গভর্নমেন্ট এসে সেখানে তাদের মাত্র 2-4 জন ছাড়া আর যত হাজার হাজার প্রবাসী অ্যাপ্লাই করেছিল তারা কেউ সেই সুযোগটা পায়নি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা ওনাকে মানিক মুজিব কুতুবী প্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের এই এবং সারা লস অ্যাঞ্জেলেসবাসীর পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং অনেক প্রগ্রেসও হয়েছে এটা এই লিটল বাংলাদেশ নিয়ে। তো আশা করা যায় এইবার যদি আমাদের প্যানেল আমরা পাশ করে নিয়ে যেতে পারি। আমি একটা জিনিস আমি বলি, আমাদের প্যানেলে আমাদের এই প্যানেলটাকে আমরা ড্রিম টিম নাম দিয়েছি। গত 15ই মে শনিবার ডক্টর মুআজ্জম ভাই উনি যখন আমরা প্রশ্ন উত্তর নিতে যাচ্ছিলাম তখন উনি মন্তব্য যেটা করলেন সেটা বললেন যে দীর্ঘদিন থেকে উনি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত এবং বর্তমানে উনি 8টি সংগঠনের সভাপতি হিসেবে আছেন, কিন্তু আজ পর্যন্ত এত সুন্দর একটা প্যানেল এবং এত অর্গানাইজ একটা অনুষ্ঠান উনি কখনো আর দেখেননি। আমি বাংলাদেশের পলিটিক্সের মধ্যে আসলে অনেক ছোটতে এসেছি আমেরিকায়, তো পলিটিক্সের সাথে অতটা জড়িত না, বাট তারপরে প্রতি বছর দেশে যাই, বাংলাদেশের সাথে সবসময় জড়িত, বাপ মায়ের একই মাত্র মেয়ে, সবসময় যেতে হয়। তো খুব ভালো লাগলো আজকে বাবলু ভাইয়ের সাথে পরিচিত হয়ে, আর আমি অনার্ড যে আপনি এখানে এসেছেন। আর আপনার ছেলের জন্য কংগ্রাচুলেশন, আমি জানি ইউ আর এ প্রাউড ফাদার। আর আরেকটা জিনিস, আমাদের এখানে আমি একটা মহিলা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, আমাদের পেইড 350 মেম্বার আছে, প্লাস সবাই অল মহিলা ওয়েলকাম টু আওয়ার অর্গানাইজেশন। তা আমি তাদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। নেক্সট টাইমে আসলে আমাদেরকে আগে থেকে জানাবেন, সো উই ক্যান অ্যারেঞ্জ সাম গেট টুগেদার। মহিলাদের ভিতরে আপনার অনেক কিছু বলার আছে। প্রশ্নটা হঠাৎ করে হয়েছে, সময় পাইনি কেউ। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আসলে ওই যে বিদ্যুৎ সংকট নিয়ে, যে এত বড় একটা সংকট, বিদ্যুৎ এবং গ্যাস একসঙ্গে ধরছি আমি, কারণ আপনি নিজে গার্মেন্টস সেক্টরে আছেন বোধহয়। আমি বিদ্যুৎ মন্ত্রী ছিলাম। আচ্ছা, ছিল। হ্যাঁ, এবং আমি এবং আমার পরিবার আমরাও ভুক্তভোগী, কারণ আমাদের টেক্সটাইলের সাথে আমাদের বিজনেস। তো যেটা আমি ফিল করছি, আপনি একটু আগে বলছিলেন যে 2.5 বছরের একটা গ্যাপ, মানে এটা রিকভার করতে 7 বছর গ্যাপ। না, আমি আপনি বলছিলেন যে রিকভার করতে আমাদের যে সময় লেগে যাবে, লাইক 2 থেকে 2.5 বছর। তো আমার চলে গেছে। আচ্ছা, না, কিন্তু আমাদের রিকভার করতেও যে সময়গুলো লাগবে, মানে আমরা একটু আগে সেটা নিয়ে আলাপ করছিলাম। তো কথা হচ্ছে এরই মধ্যে যে আমরা যেগুলো আমাদের যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে, লেটস সে গার্মেন্টস সেক্টরে আমরা যে আমাদের কি বলো ইয়েগুলো হারাচ্ছি, টিলগুলো হারাচ্ছি, বা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেভাবে পিছিয়ে যাচ্ছে, বিদ্যুৎ বা গ্যাসের সংকটের জন্য বন্ধ হয়ে থাকছে, কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। তো এটার কোনো মানে পাইলট প্রজেক্ট আছে কিনা, মানে উই ক্যান্ট ওয়েট এনিমোর আছে কিনা, সেটাই কথা। সেটা ডিসেন্ট্রালাইজেশনের একটা কথা আমাদের এখানে বাংলাদেশ সরকার থেকে এখন
খুব শিক্ষিত লোক আসছেন, এর উপরে পড়াশোনা করতেছেন আর কি, যে বিকেন্দ্রীকরণ সরকারকে। তো বিকেন্দ্রীকরণ অর্থ আমরা যেটা বুঝি সেটা হলো কি যে সরকারের সেক্রেটারিরা সব ভাঙ্গা ওইখানে নেওয়া, অথবা উপজেলাকে একটু শক্তিশালী করা, পলিটিক্যালি যেটা হয়। কিন্তু ডিসেন্ট্রালাইজেশন মেইন পার্টটা হলো ওই এলাকার ট্যাক্স যদি ওরা তুলতে পারে, যে এলাকায় উপচেয়ারম্যান ট্যাক্স যদি ওরা তুলতে পারে, ওরা খরচ করতে পারে, দ্যাট ইজ কল্ড ডিসেন্ট্রালাইজেশন, পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন না। এই প্রসঙ্গে কি সরকারের কোনো চিন্তা ভাবনা নতুন সরকারে আছে? জন্য মহিলা প্রশ্নগুলো যে আপনি জাস্ট টাচ করে দেন, সময় নেই। আর গুণগত পরিবর্তন সরকারের কি হলো? এই যে আগে যে একটা বিএনপি সরকার ছিল, খানিকটা ধর্মীয় প্রভাবাধীন সরকার, আমি ভালো শব্দ সেটা। আর বিরোধী দলকে টেনে আনার জন্য আপনারা কি করছেন? যারা সরকার আছে তাদের বড় ভূমিকা থাকে, শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে না থাকলে সরকার চলে না। তাদের টেনে আনার জন্য আপনারা কিছু করতেছেন না, তাদের সিট দেবেন না, তাদের বসে দেবেন না, এই সমস্ত সুবিধা আমরা সেই প্রসঙ্গে একটা সরকারি দলের ভূমিকাটা কি? মোটামুটি এই তিনটা প্রশাসনের ক্ষমতা থাকবে। আপনারা জানেন আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা উপজেলা সৃষ্টি করেছিলাম আমাদের সরকার, কিন্তু গত 20 বছরে উপজেলার প্র্যাকটিস স্টার্ট হয়নি। এটাকে বিলুপ্ত ঘোষণা করেছিল 1991 সালে। সেই কারণে যে প্র্যাকটিস হতো, তাহলে একদিনে তাকে যে ট্যাক্স তোলার ক্ষমতা তার কাছে চলে যেত, যেহেতু ছিল না। আর নতুন করে এই নির্বাচনের আগে যে গত 2009 সালে প্রথম নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন হলো এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলো, তার আবার নতুন করে উপজেলা সৃষ্টি করা হয়েছে। এখন এটার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, অনেক কিছু ব্যত্যয় আছে। আমরা আশা করছি যে যেহেতু একটা সার্বভৌম নির্বাচিত পার্লামেন্ট আছে, পার্লামেন্টে উপজেলাকে শক্তিশালী করার জন্য এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য সত্যিকার অর্থে তাদের যে অর্থনৈতিক ক্ষমতা, প্রসার ক্ষমতা থাকে, না থাকলে তো সেটা মানুষের কাজ করতে পারে না, সেইভাবে তাদেরকে করার জন্য নিশ্চয়ই সরকার উদ্যোগ গ্রহণ করবে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন, আর একটা কোনটা বলেছেন যে বিরোধী দল, আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল ইজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সরকারের একটি অংশ। বিরোধী দলের নেতা বা নেত্রী উনি কিন্তু একটা মন্ত্রীর পদ হিসেবে লাভ করেন। এবং আমরা প্রথম দিন থেকে আমরা বলেছি যে বিরোধী দলকে প্রথমে অধিবেশনে যোগদান করেছিল, পরে সিট নিয়ে সামনে কে কয়টা সিট পাবে, এটা আমাদের একটা কনভেনশন আছে যে কতটা সিট পেলে সামনে কতটা সিট পায়। আপনি 30 সিট পেলে কি কতটা পাবেন, 60 সিট পেলে কত, একটা গত 40 বছর ধরে পার্লামেন্টে একটা কনভেনশন আছে, সেই অনুযায়ী তাদেরকে সেই সিট দেওয়া হয়েছে। এখন তারা যদি কোনো জনগণের অধিকার নিয়ে দাবি নিয়ে বলতো যে আমরা সংসদে যাবো না, আমরা তাদেরকে ওয়েলকাম করতাম। কিন্তু আমি সামনে বসে পিছিয়ে বলবো, এইটা তারা বগর করতে পারে না। এটা ছোট বাচ্চাদের মতো যে আমাদের আজকে আগে যখন আমরা ছোট স্কুলে ঠিক দেখতাম, আমার জায়গায় যদি কেউ দখল করতে, তুই কেন করছো, এটা আমি করছি সামনে, আমাকে বসতো, তুই পিছনে দেয়, এটা নিয়ে ব্যাগ নিয়ে মারামারি করতাম, আর মাস্টার এসে থামাতো। আমরা তো এই ধরনের আচরণ আমাদের কাছে প্রত্যাশা করি না। আমরা মনে করি বিরোধী দল অবশ্যই শক্তিশালী থাকা দরকার। বিরোধী দল পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে সরকারের একটি অংশ, এবং তাদের গঠনমূলক সহযোগিতা করা দরকার এবং গঠনমূলক সমালোচনা করা দরকার। সরকারের না করলেও তো সরকার বিপদে নিতে পারে, ভুল বুঝতে যেতে। আপনি খেয়াল করেছেন বোধ হয় যে বিরোধী দলের ব্যাপারে গত কয়েকদিন আগে ভোলার নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় তারা একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল, আপনি দেখেছেন, এবং বিএনপি বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। এবং বিএনপি মনে করেছে যে এটা সরকার বাধা দিবে, ইলেকশন কমিশন যেতে দিবে না, সরকার কিন্তু কোনো বাধা দেননি। তারা নিজের পরে বাংলা মোটর এসে নিজেরাই বলতে আত্মযুক্ত করছে, নিজের ছাত্র থাকে। এবং আজকে কথা থেকে আমাদের এখানে 18 তারিখ নাকি না, আজকে বোধহয় মহাসমাবেশ আছে, আগামীকাল মহাসভা আছে বেগম জিয়া। আমি আপনার বলবো যে সরকার পক্ষে সবটুকু সহযোগিতা করা হবে যাতে সুন্দরভাবে তারা সভাটা করতে পারেন, কারণ অন্যের মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখালে তো সরকার সরকারের দায়িত্ব, এটা অবশ্যই করবে। আমরা চাই যে একটা শক্তিশালী বিরোধী দল নিশ্চয়ই তার কথা বলো, কিন্তু তারা যদি কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, তারা যদি আইন শৃঙ্খলা বিনষ্ট করে, তখন তো সরকার যে কোনো সরকারি ব্যবস্থা নিয়ে। আমেরিকা যদি আপনি বলেন একটা যে কোনো বিরোধী দল যদি রাস্তা আটকে মিটিং করে গাড়ি আটকে দেয়, সে কেউ পুলিশ করতে দিবে না, কোনো সভ্য দেশে দিবে না। সুতরাং এখানে সম্ভব নয়। তাই আমি আশা করছি বিরোধীকে আমরা চাই শক্তিশালী বিরোধী দল, কিন্তু আমরা চাই সরকারের সমালোচনা করুক এবং রাজনীতির যে কালচার, এই যে নেতিবাচক রাজনীতি, সবকিছু নো নো নো, আমি বলি এই নো শব্দের বাদ দিয়ে আপনি এটাকে কিভাবে পজিটিভ আউটলুক দিয়ে করা যায়, সমালোচনা করা যায়। যে আসুন, হ্যাঁ সরকার যদি ব্যর্থ বিদ্যুতে বলেন, বিদ্যুতের সমস্যা সমাধানের উপায় বিকল্প প্রস্তাব দেন আপনি। সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে এটা করার উপায় কি, বিকল্প প্রস্তাব দেন আপনি।